প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ো, দশম শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য আজকের আমার আলোচনাটা থাকবে জাবেদার একটি শ্রেণী বিভাগ, নগদ প্রাপ্তি জাবেদা। যারা এবছর দশম শ্রেণীতে 2025 সালের পরীক্ষার্থী, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণী উভয় শ্রেণীতেই এটি খুবই গুরুত্বপূর্ণ। তার আজকের আলোচনার যে বিষয়টা হলো আমার নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা, এই জাবেদা থেকে আমি বুঝতে পারছি যে এখানে কি ধরনের হিসাবটা হতে পারে। এখানে হিসাবটা হতে পারে নগদ প্রাপ্তি সংক্রান্ত। এই অঙ্কেতে শুধুমাত্র নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হবে, এছাড়া অন্য কোনো লেনদেন এখানে লিপিবদ্ধ হবে না। তাহলে কি লিপিবদ্ধ হবে? নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন। শুধু নগদ প্রাপ্তি হলে এখানে আসবে, অন্য কোনো কিছু আসবে না। তো এই নগদ প্রাপ্তি জাবেদা আমরা বুঝতে পারলাম নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন আসবে। তাহলে এখন জানতে হবে সে নগদ প্রাপ্তির উৎসগুলো কি। তাহলে আমরা জানবো নগদ প্রাপ্তির উৎস। আসলে নগদ প্রাপ্তির উৎস অনলি 3টা উৎস। আমরা এই 3টা উৎস থেকেই বুঝে ফেলবো যে এখানে আমরা নগদ টাকা যে পেয়েছি। তাহলে আসো সেই উৎসগুলো কি আমি তোমাদেরকে এখন জানাচ্ছি। তাহলে আমরা কি লিখবো এখানে? নগদ প্রাপ্তির উৎস। কোন কোন উৎস থেকে নগদ টাকা পাওয়া যায়? তাহলে সেই নগদ প্রাপ্তি উৎসগুলোর মাঝে প্রথম উৎসটি হলো নগদে বিক্রয়। নগদে বিক্রয়, আমরা যখন কোনো ক্রেতার কাছে পণ্যদ্রব্য বিক্রি করি তখন 3টা মাধ্যমে বিক্রি করি। একটা হলো নগদ বিক্রয়, আরেকটি হলো বাকিতে বিক্রয়, আরেকটি হলো বিলের মাধ্যমে বিক্রয়। এই অঙ্কেতে শুধুমাত্র নগদ বিক্রয়টা আসবে, বিলের মাধ্যমে বিক্রয়, বাকিতে বিক্রয় এখানে আসবে না। তাহলে নগদ বিক্রি করলে আমরা এখানে নগদ টাকা পাই। তাহলে এটার জাবেদাটা কি? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে প্রথম উৎসটা পেয়ে গেলাম নগদে বিক্রয়, নগদান হিসাব ডেবিট। যেহেতু এখানে নগদ টাকার আগমন ঘটে, নগদ টাকা একটি সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, বিক্রয় হলো আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। সেই হিসাবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 2 নম্বর উৎসটা হলো দেনাদার হতে আদায়। দেনাদার হতে আদায়, আমরা দেনাদারের কাছে যখন টাকা পাই সেই টাকাটা আমার জন্য সম্পদে পরিণত হয়, নগদ টাকার পরিমাণ বৃদ্ধি করে। তাহলে নগদান হিসাব ডেবিট। ডেবিট। অপরদিকে দেনাদার হিসাব ক্রেডিট। এখন একটা জিনিস মনে রাখতে হবে, আমি যখন কোনো ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করব তখন ওই ব্যক্তিকে হয় আমার নগদ আদায়ের সুবিধার্থে, না হয় ওই ব্যক্তির অসহায়তার কারণে তাকে কিছু টাকা ছাড় দিতে হয়। সেই ছাড় দেওয়া অংশটাকে বলা হয় প্রদত্ত ভাতা। তাহলে টাকা আদায়ের সময় প্রদত্ত ভাতা দিতে হয়, তাই প্রদত্ত ভাতা ব্যয় এখানে নগদান হিসাব ডেবিট, প্রদত্ত ভাতা ডেবিট। প্রদত্ত ভাতা হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। নগদ টাকা এবং
প্রদত্ত বার্তা উভয়ের টাকাটাই দেনাদার। তাহলে নগদান ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, দেনাদার ক্রেডিট যখন আমরা দেনাদার হতে আদায় করব। আর দেনাদারকে আমরা বার্তা না দিলে তখন এই বার্তার অংশটা হবে না, তখন হবে নগদান ডেবিট, দেনাদার ক্রেডিট। এবার আসো 3 নম্বর উৎসটি কি। 3 নম্বর উৎস হলো অনন্য। অনন্য উৎস হতে প্রাপ্তি। তো সে অনন্য উৎস কি? ধরে নাও আমি কোম্পানিতে মূলধন বিনিয়োগ করেছি, তাহলে মূলধনটা কোম্পানিতে বৃদ্ধি পেয়েছে, তাহলে মূলধন ভাবে নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখানে মূলধনের পরিবর্তে আমরা লিখব অনন্য হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখব নগদান হিসাব ডেবিট, অনন্য হিসাব ক্রেডিট। তাহলে মূলধন এনেছি কিন্তু জাবাদা লিখবো নগদান ডেবিট, অনন্য ক্রেডিট। বিনিয়োগের সুদ পেয়েছি, জাবাদা লিখবো নগদান ডেবিট, অনন্য ক্রেডিট। বিনিয়োগের সুদের পরিবর্তে এখানে অনন্য। সম্পদ বিক্রি করেছি, নগদান ডেবিট, সম্পত্তি ক্রেডিট, কিন্তু সম্পত্তির জায়গায় আমরা লিখবো অনন্য। ঋণ এনেছি, নগদান ডেবিট, ঋণের জায়গায় লিখবো আমরা অনন্য। অর্থাৎ এই নগদে বিক্রয় এবং দেনাদার হতে আদায়, এই দুইটি লেনদেন ছাড়া অন্য কোনো উৎস থেকে টাকা পাইলেই সেটা অনন্য হবে। নগদে বিক্রয় এবং দেনাদার হতে আদায়, এই দুটি ছাড়া অন্য কোনো উৎস থেকে টাকা পেলেই সেখানে নগদান হিসাব ডেবিট আর অনন্য হিসাব ক্রেডিট হবে। তাহলে আমরা এই 3টি হিসাব থেকেই আমরা বলতে পারি নগদ টাকা কি পেয়ে থাকি। তাহলে এই 3টা হিসাবকে নিয়েই আমরা এখন ছকটা প্রণয়ন করব। আমরা অনেকে বলি যে স্যার পরীক্ষার সময় ছকটা ভুলে যাই। ভুলে যাওয়া স্বাভাবিক, যখনই কৌশলী পড়ব তখন আর ভুলবো না। এখন দেখা যাচ্ছে অধিকাংশ ছেলেমেয়েরাই এই নগদ প্রাপ্তির জাবেদার যে ছকটা মুখস্থ করে, তার কারণে কি তোমরা ভুলে যাও। আর আমি এখন তোমাদেরকে একটা ফর্মুলা দেখাবো, যে ফর্মুলাটায় মনে রাখতে পারলে তোমার আর কখনো এই নগদ প্রাপ্তি জাবেদা ভুলবে না। তো নগদ প্রাপ্তিটা এখন আমরা আলোচনা করব কয়টা পদ্ধতিতে করা হয়। নগদ প্রাপ্তি জাবেদা 2টা পদ্ধতিতে করা হয়। একটা হলো নিত্য বা অবিরত মজুত পণ্য পদ্ধতি, আর একটা হলো কালান্তিক মজুত পদ্ধতি। একটা হলো কালান্তিক আর একটা হলো কি নিত্য মজুত পদ্ধতি। এখন আমি তোমাদেরকে কালান্তিক মজুত পদ্ধতির ছকটা দেখাবো। একটু বোর্ডের দিকে নজরটা দেব। তাহলে এখানে আমরা লিখলাম ছক, লিখে আমি এই জায়গাতে একটা ছকটা করে ফেললাম। না, একটু উপরে মুছে ফেলি, তাহলে তোমরা একটু বুঝতে পারবা। ধরে নাও আমি লাস্টের এই আইটেমটা মুছেলাম, এটাকে আমাদের বোঝার সাথে আমরা একটু উপরে লিখে রাখলাম, কারণ এটা আমাদের কাজে লাগবে। নগদান হিসাব ডেবিট, অনন্য হিসাব ক্রেডিট। তাহলে এখন আমরা এই জায়গায় ছকটা করব। দেখো, নগদ প্রাপ্তির দাবিদার ছকে প্রথম যে ঘরটি হবে তারিখ, দ্বিতীয় ঘরটি আমরা অন্য সব জায়গায় বিবরণ
হিসাবের নাম বা হিসাবের শিরোনাম লিখে থাকি, কিন্তু এখানে আসবে আমি যার হিসাব করব তার উল্টা খাতরা। তাহলে আমি নগদ প্রাপ্তির জাবেদা করছি, নগদ প্রাপ্তিতে নগদান ডেবিট, যেহেতু নগদান ডেবিট তার উল্টা খাত হলো কি ক্রেডিট, তাই এই জন্য আমরা এই জায়গায় লিখব ক্রেডিট হিসাব খাত। ক্রেডিট হিসাব খাত এই জায়গায় লিখব সূত্র। তারপর আমরা এই নগদ প্রাপ্তি জাবেদায় নগদান হিসাব ডেবিট, প্রদত্ত ভাতা ডেবিট, এই দুইটা আইটেম ডেবিট যে জাবেদা থেকে আমরা এখানে কি লিখব, তাই নগদ ডেবিট, প্রদত্ত ভাতা ডেবিট। এদিকে বিক্রয় হিসাব ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। তাহলে আমরা ক্রেডিটে পেয়েছি তিনটা আইটেম। কি পেয়েছি? বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য ক্রেডিট। তাহলে কি হলো এখানে? নগদ হিসাব ডেবিট, প্রদত্ত ভাতা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য ক্রেডিট। এখন দেখো তো এগুলো কি আমি মুখস্থ লিখেছি? না, আমি জাবেদা থেকে লিখেছি। বুঝি তিনটা উৎস। প্রথম উৎসটা হলো নগদে বিক্রয়, নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট, তাই যে নগদ ডেবিট বিক্রয় ক্রেডিট। দ্বিতীয় উৎসটা হলো দেনাদার হতে আদায়, তাই নগদান ডেবিট, প্রদত্ত ভাতা ডেবিট, দেনাদার ক্রেডিট, নগদান ডেবিট, প্রদত্ত ভাতা ডেবিট, দেনাদার ক্রেডিট। তৃতীয় উৎস তো অন্যান্য উৎস হতে আদায়, নগদান ডেবিট, অন্যান্য ক্রেডিট, এই যে নগদান ডেবিট, অন্যান্য ক্রেডিট। তাহলে এখন এই তিনটা জাবেদা জানা থাকলে তোমাদের জন্য এই ছকটা করা একেবারেই সহজ হয়ে যায়। তাহলে এই পদ্ধতিটা হলো কালান্তিক পদ্ধতি। এখন আমি তোমাদেরকে আলোচনা করব নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি। নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি পরীক্ষা তোমাদেরকে বলে দিবে নিত্য মজুদ বা কালান্তিক মজুদ পদ্ধতি। আর নিত্য বা কালান্তিক মজুদ না বললে এখানে আমাকে একটা আইটেম দেখে বুঝতে হবে এটা হলো অবিরত মজুদ পদ্ধতি বা নিত্য মজুদ পদ্ধতি। তো সেই ঘরটায় আমাদের এই সেম এই পাঁচটা ঘর, অর্থাৎ 1 2 3 4 5, এই পাঁচটা ঘরের পাশে আরেকটা ঘর বাড়বে। সেটার জন্য হলো নিত্য মজুদ, আমি বলে দিচ্ছি নিত্য মজুদ পদ্ধতিতে বিক্রয়ের সময় পণ্যের ক্রয় মূল্য উল্লেখ থাকবে। নিত্য মজুদ পদ্ধতিতে বিক্রয়ের সময় পণ্যের ক্রয় মূল্য উল্লেখ থাকবে। তখন সেই ক্রয় মূল্যটার জন্য একটা নতুন জাবেদা আমরা দেব। সেই জাবেদাটি হলো বিক্রিত পণ্যের ব্যয়, ব্যয় ডেবিট মজুদ পণ্য ক্রেডিট। বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট মজুদ পণ্য ক্রেডিট। যদি অঙ্কেতে পণ্যের ক্রয় মূল্য উল্লেখ থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এটা নিত্য মজুদ বা অবিরত মজুদ পদ্ধতি। তখন আমাকে অতিরিক্ত একটি ঘর করতে হবে, বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট মজুদ পণ্য ক্রেডিট। আর এটা উল্লেখ না থাকলে তাহলে এটা কালান্তিক মজুদ পদ্ধতি। তখন আমাকে নগদ ডেবিট, প্রদত্ত ভাতা ডেবিট, বিক্রয় ডেবিট ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য ক্রেডিট। তাহলে এটার ছকটাও
এখানে দেখিয়ে দিচ্ছি। তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র। নগদ ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য ক্রেডিট। আর এই ঘরটা হবে বিক্রিত পণ্য ব্যয় ডেবিট, মজুত পণ্য ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখব তারিখ, ক্রেডিট হিসাব খাত, হিসাব খাত, সূত্র। নগদ ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য ক্রেডিট, বিক্রিত পণ্যের ব্যয়। ডেবিট, মজুত পণ্য ক্রেডিট। তাহলে কি হলো এখানে? তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, নগদ ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য ক্রেডিট, বিক্রিত পণ্যের ব্যয়, ডেবিট, মজুত পণ্য ক্রেডিট। ওই উভয়টার জন্য একটি ঘর হবে। তাহলে এটা হলো নিত্য মজুত পদ্ধতি আর এটা হলো কালান্তিক মজুত পদ্ধতি। তাহলে নিত্য মজুত পদ্ধতি হলো এটা আর কালান্তিক মজুত পদ্ধতি কি এটা। তো নিত্য আর কালান্তিকের মাঝে পার্থক্য শুধু এই ঘরটা, বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মজুত পণ্য ক্রেডিট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে আমরা নগদ প্রাপ্তি জাবেদাটা আলোচনা করলাম, নগদ প্রাপ্তি জাবেদা কি আসবে কি আসবে না এবং ছকটা, আশা করি তোমাদের বুঝতে কোনো বাকি নাই। তোমরা আমার এই লেকচারটা একটু রিপ্লাই করে করে কয়েকবার দেখবে, তোমাদের কোনো গৃহ শিক্ষকের প্রয়োজন হবে আমি মনে করি না। তাই তোমরা এটা বারবার দেখলেই তোমাদের আয়ত্তে আসবে। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদেরকে যতটুকু পারি সহযোগিতা করব। তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী লেকচার নিয়ে। আল্লাহ হাফেজ।